গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প নক্ষত্রের রাত। আজকে দ্বিতীয় পর্ব। চোখ মেলে রেবেকা বুঝতেই পারল না সে এখন কোথায়। তার চারদিক অপরিচিত গন্ধ, অপরিচিত অদ্ভুত শব্দ। সে কি তার নানার বাড়িতে? যে কোনো অচেনা জায়গায় ঘুম ভাঙলেই প্রথম যে জিনিসটা তার মনে আসে সেটা হচ্ছে, এটা কি নানার বাড়ি? ব্রহ্মপুত্রে উড়ে আসা হাওয়া ভর্তি একটা প্রাচীন কোঠায় তার ঘুম ভাঙল। বিছানার চাদরটি কর্পূরের গন্ধ মাখা, পায়ের কাছে বিশাল কোলবালিশ, রেলিং দেয়া ঘন কালো কাঠের খাটটাকে সবসময় মনে হতো সমুদ্রের মতো বিশাল। এটা নানার বাড়ি নয়, এর সব কিছু অদ্ভুত। হোস করে একটা শব্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে চারদিক থেকে শো শো আওয়াজ, আবার খানিকক্ষণ নিস্তব্ধতা, আবার হোস করে শব্দ। রেবেকা উঠে বসল। মাঝারি ধরনের একটা ঘর, দুদিকের দেয়াল জুড়ে পর্দা ঢাকা বিশাল কাঁচের জানালা। পর্দার রং হালকা সবুজ, ঘরের দেয়ালের রং ধবধবে সাদা, যেন কিছুক্ষণ আগে কেউ এসে চুরকাম করে গিয়েছে। মেঝেতে গাঢ় সবুজ রঙের শ্যাক কার্পেট, নতুন দুর্ভাঘাসের মতো কোমল, পা রাখতে মায়া লাগে। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। একপাশে ছোট্ট একটা লেখার টেবিল, টেবিলের উপর অদ্ভুত ডিজাইনের একটা টেবিল ল্যাম্প। এত সুন্দর হয় মানুষের ঘর। রেবেকা উঠে গিয়ে জানালার পর্দা সরালো। যত দূর চোখ যায় বরফ সাদা প্রান্তর, মা পাশের পুতুলের বাড়ির মতো এক সারি বাড়ি। হঠাৎ করে স্বপ্ন দৃশ্যের মতো লাগলো। স্বপ্নের সব সুন্দর ছবি মন খারাপ করে দেয়। এটিও দিচ্ছে। মন খারাপ হয়ে যাচ্ছে রেবেকার, কান্না পেয়ে যাচ্ছে। সে তাহলে আমেরিকা এসে পড়েছে, তার চোখের সামনে আমেরিকা। বাসায় যেদিন খবর নিয়ে এলো সে 3 মাসের ট্রেনিংয়ে যাচ্ছে, কেউ প্রথমে বিশ্বাসই করল না। বাবা বললেন, সত্যি সত্যি কোনো চান্স আছে রে? রেবেকা বলল, আমি 21 তারিখ যাচ্ছি, চিঠি পড়ে দেখো বাবা। বাবা সেই চিঠি প্রায় 10 বার পড়লেন এবং হঠাৎ এমন উত্তেজিত হয়ে পড়লেন, উত্তেজনায় তার মাথা ধরে গেল। তিনি 2 হাতে কপালের রগ টিপে ধরে গম্ভীর হয়ে বসে রইলেন। মা অবাক হয়ে বললেন, কি লিখেছে চিঠিতে? রেবা সত্যি যাচ্ছে, পড়ো না শুনি। বাবা বললেন, 21 তারিখ রওনা হতে হবে। কোন মাসের 21 তারিখ? এই মাসের 21 তারিখ। আবার কোন মাসের? কি উত্তেজনা চারদিকে! মা গুটি গুটি অক্ষরে তার সমস্ত আত্মীয় স্বজনকে চিঠি লিখলেন। পর সংবাদ এই যে, রেবা স্কলারশিপ লইয়া আমেরিকা যাইতেছে। তাহার যাত্রার দিন ধার্য করা হয়েছে এ মাসের 21 তারিখ। সে ইতিমধ্যেই ভিসার জন্য গিয়েছে। ভিসার জন্য 4 তারিখে ইন্টারভিউ হইবে। তবে স্কলারশিপ আমেরিকা সরকারের, কাজেই ভিসা পাওয়া ইনশাল্লাহ কোনো সমস্যা হইবে না। রেবেকা একদিনেই বাসার অন্য সবার চেয়ে আলাদা হয়ে গেল। সবাই সমীহ করে কথা বলে। সামনের বাসার জজ সাহেব পর্যন্ত একদিন রাস্তায় দাঁড় করিয়ে অনেকক্ষণ গল্প করলেন। তা শুনলাম আমেরিকা যাচ্ছ? জি চাচা। গুড, ভেরি গুড। কোন স্টেট? নর্থ ডাকোটা। নর্থ ডাকোটায় যাইনি কখনো। সাউথ ডাকোটায় গিয়েছিলাম মাউন্ট রাশমোর দেখতে। 4 প্রেসিডেন্টের মূর্তি আছে পাহাড়ের গায়ে, পাথর কেটে করা। মূর্তির নাকি হলো গিয়ে তোমার 8 মিটার। তা যাচ্ছ কবে? 21 তারিখ। কোন এয়ারলাইন্সে? তা এখনো জানি না চাচা, টিকিট হয়নি এখনো। ভালো ভালো, খুব খুশি সংবাদ। তার মুখ দেখে অবশ্য মনে হয় না তিনি খুশি হয়েছেন, কিন্তু মার মুখ দেখে যে কেউ বলে দিতে পারবে বড় একটা সুখের ঘটনা ঘটেছে তার জীবনে। এই ঘটনাটা পরিচিত অপরিচিত কাউকে জানাতেও তিনি কখনো দেরি করেন না। এত আচমকা এই প্রসঙ্গ নিয়ে আসেন যে রীতিমতো লজ্জা লাগে। হয়তো দোকানে কিছু একটা কিনতে গিয়েছে রেবেকা, সঙ্গে মা আছেন। জিনিসটি পছন্দ হয়েছে, এখন কেনা হবে। মা বলে বসবে, খামোকে এত দাম দিয়ে এটা কেনার কোনো মানে হয়? 6 দিন পর আমেরিকা যাচ্ছিস, সেখানে কিনে নিবি, সস্তায় পাবি। রেবেকা বুঝতে পারে মা মনে মনে অপেক্ষা করেন দোকানি বলবে,
আমেরিকা যাচ্ছেন বুঝি? কবে? বেশিরভাগ দোকানই কোনো রকম আগ্রহ দেখায় না। দু একজন অবশ্য জিজ্ঞেস করে। তাদের দোকান থেকে মা কিছু না কিছু কিনবেনই। যাবার সময় হাসি মুখে বলবেন, আচ্ছা তাহলে যাই রে ভাই। কি উত্তেজনার দিনই না গিয়েছে। কুমিল্লা থেকে বড় দুলা ভাই তার নামে 1,000 টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলেন। কুপনে লেখা, বিদেশে যাবার আগে যদি টুকিটাকি কিছু কেনার দরকার হয় সেজন্যে। টাকা পাঠানোটা দুলাভাইয়ের নতুন কোনো ব্যাপার নয়। কোনো একটা কিছু হলেই দুলাভাইয়ের কাছ থেকে টাকা চলে আসবে। টুটুল ক্লাস 6-এ বৃত্তি পেয়েছে। দুলাভাই 100 টাকা পাঠালেন। ফরিদা একটা লেটার পেয়ে ফার্স্ট ডিভিশনে মেট্রিক পাশ করল। দুলাভাইয়ের মানি অর্ডার চলে এলো। তারা কতবার বলেছে, শুধু টাকা পাঠান কেন দুলাভাই, এটা সেটা কিনে পাঠাবেন। কি কিনবো বলো, কিছুই মনে ধরে না। আপনার মনে ধরার দরকার কি, আপাকে সঙ্গে নিয়ে কিনবেন। আচ্ছা পরের বার থেকে তাই করব। দুলাভাই লোকটা বোকাশোকা ধরনের, থলথলে মোটা। বিয়ের 1 বছরের মধ্যে বেশ উঁচু একটা ভুঁড়ি বাগিয়ে ফেললেন। সেই ভুঁড়ি নিয়ে খালি গায়ে শ্বশুরবাড়ির রান্নাঘরে শাশুড়ির পাশে বসে মাছ কাটা দেখেন, তালপাতার হাওয়া খেতে খেতে সস্তা ধরনের রসিকতা করেন। সেই রসিকতা শুনে মা হেসে বাঁচেন না। হাপা কতবার বলে, খালি গায়ে তুমি বাবা মার সামনে ওভাবে চলাফেরা করো, ছি ছি ছি। কি করব বলো, গরম লাগে। গরম লাগে ফ্যানের নিচে বসে থাকো, রান্না করে বসে আছো কেন? গল্পগুজব করার জন্য বসি, রাগ করো কেন? বাবুকে কোলে নিয়ে বসার ঘরে গিয়ে খানিকক্ষণ বসো তো প্লিজ। আচ্ছা বাবা, আচ্ছা যাচ্ছি। লেবুর শরবত পাঠিয়ে দাও তো, গরমটা কাবু করে ফেলেছে। এখন লেবুর শরবত বানাতে পারবো না, লেবু নেই ঘরে। মা সঙ্গে সঙ্গে টুটুলকে পাঠাবেন লেবু কিনতে। দুলাভাইয়ের মুখের কথা এ বাড়িতে অমোঘ আদেশ। বাবা মা দুজনেই দুলাভাইকে জিজ্ঞেস না করে কিছু করতে পারেন না। ফরিদা সায়েন্সে পড়বে না আর্টসে পড়বে? দুলাভাইয়ের কাছে চিঠি গেল। তিনি যা বললেন তাই। টুটুল সাইকেল কিনবে, বাবা কিছুতেই দিবেন না। তার ধারণা সাইকেল নিয়ে রাস্তায় বেরোলেই অ্যাক্সিডেন্ট হবে। টুটুল কুমিল্লায় গিয়ে দুলাভাইকে ধরল। তিনি চিঠি লিখে দিলেন। টুটুল সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে প্রথম দিনে ঠেলাগাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে ঘরে এলো। বাবা মা কেউ দুলাভাইয়ের বিরুদ্ধে একটা কথাও বললেন না। রেবেকার মনে ক্ষীণ ভয় ছিল দুলাভাই হয়তো বলে বসবেন, মেয়ে মানুষ একা একা এত দূরে যাবে নাকি? আমেরিকা জায়গাটাও মেয়েদের জন্য তেমন সুবিধার না। তাহলে সর্বনাশ হতো। ভাগ্যিস দুলাভাই কিছু বলেননি। মানি অর্ডার পাবার 2 দিন পর তার উপদেশ ভর্তি চিঠি এসে পড়ল। পুনশ্চতে লেখা, ইটের ভাতায় আগুন দেওয়া হবে বলে এখন আসতে পারছি না। তোমার রওনা হবার দিন 7 আগে চলে আসব। বাবা মা তাতে রাজি হলেন না। টুটুলকে পাঠিয়ে দিলেন নিয়ে আসবার জন্যে। টুটুল নিয়ে এলো। দুলাভাই ঘরে ঢুকে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে, একটা ভালো ছেলে আছে আমার হাতে, ঠিকানা নিয়ে এসেছি। বাবা মা যেন এই কথাটা শুনবার জন্যই অপেক্ষা করছিল। তার প্রায় লাফিয়ে উঠলেন তারা প্রায় লাফিয়ে উঠলেন। টুটুল বিকট স্বরে চেঁচাতে লাগল, ছোট আপার বিয়ে, ছোট আপার বিয়ে। দুলাভাই ম্যাজিশিয়ান ভঙ্গিতে ছেলের ছবি বের করলেন। সবাই হুমড়ি খেয়ে পড়ল ছবির উপর। টানাটানি করতে গিয়ে ছবির কোণা ছিঁড়ে গেল। স্টুডিওতে তোলা বোকা বোকা ধরনের চেহারার একটা মানুষ। 21 তারিখ যার আমেরিকা যাত্রা, তার বিয়ে হয়ে গেল 13 তারিখে। সেই বিয়েও অদ্ভুত। ছেলে তার মামা আর ছোট চাচাকে নিয়ে মেয়ে দেখতে এসেছে। ছেলের বাবা আসতে পারেনি, অসুস্থ। মেয়ে দেখে তাদের পছন্দ হলো। ছেলের মামা বললেন, একজন মৌলবি ডেকে নিয়ে আসুন, বিয়ে পড়িয়ে দেয়া যাক। আমি ছেলের বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। মেয়ে যখন চলে যাচ্ছে, সময় তো নেই হাতে, কি বলেন আপনারা? বড় দুলা ভাই সঙ্গে সঙ্গে কাজী খুঁজতে বের হয়ে গেলেন। রাত 11টার সময় বিয়ে পড়ানো হয়ে গেল। পাশের ঘরে খুটখুট শব্দ হচ্ছে। রেবেকা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দরজা খুলে বের হলো।
যে মানুষটি কাল রাতে তাকে নিয়ে এসেছে সে এগিয়ে এসে বলল, ঘুম ভালো হয়েছে? ভালো, অনেকক্ষণ ঘুমিয়েছি। না, বেশিক্ষণ না, ঘন্টা দিনেক। এখন মাত্র 8টা বাজে। আমার কেন জানি মনে হচ্ছে খুব লম্বা ঘুম দিয়েছি। বড় রকমের জার্নির পর এরকম হয়, ঘণ্টাখানিক ঘুমোলেই মনে হয় অনেকক্ষণ ঘুমানো হলো, কিছুক্ষণ পর আবার ঘুম পাবে। খিদে হয়েছে? ব্রেকফাস্ট তৈরি করব? এই লোকটিকে এখন অন্যরকম মনে হচ্ছে। এজন্য অন্য লোক রাতে তাল গাছের মতো লম্বা লাগছিল, এখন লাগছে না। যতটা বয়স্ক মনে হচ্ছিল ততটা বয়স্ক মনে হচ্ছে না। ছোট মামার চেহারার সঙ্গেও এর কোনো মিল নেই। ব্রেকফাস্ট খুব সুবিধার হবে না, ঘরে কিছু ছিল না। আমি নিজে ভোরবেলায় কিছু খাই না, তাই কিছু রাখা হয় না। আসুন, টেবিলে আসুন। রেবেকা অবাক হয়ে তাকালো। এই লোকটি এখন তাকে আপনি আপনি করে বলছে কেন? রেবেকা, আমি আপনার ডরমেটরিতে ফোন করেছিলাম, আপনার সব ব্যবস্থা করা আছে ওখানে। নাস্তা খাবার পর আপনাকে দিয়ে আসবো। আপনি চা খাবেন না কফি? এখানে ভালো চা পাওয়া যায় না, কফি খুব ভালো, ব্রাজিলের কফি বিনস থেকে তৈরি। আমি চা খাবো। রেবেকা খানিকক্ষণ ইতস্তত করে বলল, কাল রাতে আপনি আমাকে তুমি তুমি করে বলছিলেন, এখন আপনি আপনি করছেন কেন? রাতে তুমি তুমি করে বলছিলাম বুঝি? কেন, আপনার মনে নেই? না, মনে নেই। এই বাড়িতে আপনি একাই থাকেন? হ্যাঁ, একা থাকি। কিছুদিন আমার এক বন্ধু ছিল ফরিদ, এখন একা। রেবেকা অন্যমনস্ক হয়ে গেল। এই লোকটিকে এত চেনা চেনা লাগছে কেন? খুব পরিচিত কারো চেহারার সঙ্গে এর মিল আছে, কিন্তু কার চেহারা? আমি এয়ারলাইন্স অফিসে টেলিফোন করেছিলাম, ওরা আপনার সুটকেস ট্রেস করেছে, 10টায় যেতে বলেছে। সেখান থেকে আমরা সুটকেস নেব, তারপর আপনার রেখে আসবো আপনার ডরমেটরিতে। কোথায়? যেখানে ওরা আপনার জায়গা করেছে, রুম নাম্বার 6। আমি ওদের টেলিফোন করেছিলাম। ও, আপনি দেশে একটা টেলিফোন করে দিন যে ঠিকমতো পৌঁছেছেন। ওরা সবাই নিশ্চয়ই খুব চিন্তিত হয়ে অপেক্ষা করছে। বাসায় টেলিফোন থাকলে টেলিফোন করা যেতে পারে। টেলিফোন নেই। পাশের কোনো বাসায় আছে যারা ডেকে দেবে? জজ সাহেবের বাসায় আছে, কিন্তু ওদের নাম্বার তো জানি না। তাহলে টেলিগ্রামই করা যাক। ঠিকানা বলুন। রেবেকা ঠিকানা বলল। বলুন, কি লিখব? রিচড সেফলি। পাশা হাসি মুখে বলল, আপনার এই টেলিগ্রাম আপনার সব আত্মীয় স্বজন পড়বে, কাজেই আরও 2টি লাইন যোগ করে দেই, ওদের ভালো লাগবে। রেবেকা কিছুই বলল না। পাশা বলল, আমি লিখলাম, নিরাপদে পৌঁছেছি, তোমাদের সবার জন্য খুব মন খারাপ লাগছে। এত সুন্দর দেশ, কিন্তু মোটেও ভালো লাগছে না। রেবেকা তাকিয়ে আছে এক দৃষ্টিতে, তার চোখ ভিজে উঠছে। পাশা বলল, পাঠাবো এই টেলিগ্রাম? হ্যাঁ, পাঠান। আপনার এই মন খারাপ ভাব 2-1 দিনের মধ্যে কেটে যাবে। যখন পড়াশোনা শুরু হবে তখন দেখবেন দম ফেলার সুযোগ পাচ্ছেন না, এবং দেখতে দেখতে দেশে ফেরার দিন এসে যাবে। কি আনন্দ হবে চিন্তা করে দেখুন। রেবেকা লক্ষ্য করল তার চোখে পানি এসে যাচ্ছে। সে দৃষ্টি ফিরিয়ে নিল। পাশা নরম গলায় বলল, বিদেশ থেকে দেশে ফেরার আনন্দ ভোগ করবার জন্যই সবার কিছুদিন বিদেশে থাকা উচিত। ফেরার সময় সবাই একটা নেশার ঘরে থাকে, যাই দেখে তাই কিনে ফেলতে চায়। আমি আমার এক বন্ধুকে দেখেছি, সে তাদের বাড়ির কাজের ছেলের জন্য $35 দিয়ে একটা ডিজিটাল ঘড়ি কিনল, অথচ সেই ছেলেটিকে সে কোনোদিন দেখেনি। চিঠিপত্রে 1-8বার তার নাম এসেছে। রেবেকার চোখ ভরে উঠেছে। সে উঠে দাঁড়ালো। বাথরুমে গিয়ে সে খানিকক্ষণ কাঁদবে। পাশা মেয়েটির প্রসঙ্গে বেশ কিছু ব্যাপার লক্ষ্য করল। এই মেয়ে একবারও আপনাকে ধন্যবাদ এই কথাটি বলেনি।
একজন মানুষ রাত দুপুরে তাকে নিয়ে এসেছে, সব রকম ঝামেলা মেটাবার চেষ্টা করছে, এই দিকটি যেন তার চোখেও পড়ছে না, যেন সমস্ত ব্যাপারটা খুবই স্বাভাবিক, এরকমই হওয়া উচিত। এর কারণ কি? একটি মাত্র কারণ হয়তো, এই মেয়ে নিজের পরিবারের বাইরে কারো সঙ্গে তেমন মেশেনি। পরিবারের লোকজনের কাছ থেকে যে ব্যবহার সে পেয়ে এসেছে তাতে সে অভ্যস্ত। বাইরের একটি মানুষ এরকম ব্যবহার করবে বলে তার ধারণা। তাছাড়া দেশের বাইরে নিজের দেশের মানুষ সবসময় খুব আপন মনে হয়, ওদের কাছে তাদের আত্মীয়দের মতো ব্যবহার চোখে পড়ে না, সেটাই তো স্বাভাবিক। সোমবার ভোর 9টায় ডক্টর ওয়ার্ডিংটন ফুড টেকনোলজি শর্ট কোর্স উদ্বোধন করলেন। সব মিলিয়ে 35 জন ছাত্র, অর্ধেকের বেশি বিদেশি। মেয়েদের সংখ্যা 7, তাদের মধ্যে 3 জন বিদেশি, রেবেকা, শ্রীলঙ্কার আরিয়েরত্না এবং রেড চায়নার মি ইন খুব সিরিয়াস। ডক্টর ওয়ার্ডিংটনের উদ্বোধনী বক্তৃতা সে নোট করতে লাগল। ডক্টর ওয়ার্ডিংটন প্রথমে কি একটা রসিকতা করলেন। রেবেকা সেই রসিকতাটা বুঝতে পারলেন না, কিন্তু আমেরিকান ছাত্রছাত্রীরা খুব মাথা দুলিয়ে হাসতে লাগল। রেবেকার প্রথমে মনে হলো একমাত্র সেই বুঝতে পারেনি, তারপর লক্ষ্য করল বিদেশিদের সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। তার পাশে বসেছে শ্রীলঙ্কার আরিয়েরত্না, সে বিরক্ত মুখে বলল, কি বলছে? রেবেকা মাথা নাড়ল, সেও জানে না। কোর্স কোঅর্ডিনেটরের মূল বক্তৃতা বুঝতে কারো কোনো অসুবিধা হলো না। তিনি সম্ভবত বিদেশির জন্যই প্রতিটি শব্দ স্পষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করছিলেন এবং পারছিলেন। কোর্সটি ছোট, কিন্তু ছোট হলেও এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোর্স শেষ হবার পর সবাই ফুড টেকনোলজির বেসিকগুলি খুব ভালোভাবে জানবে। প্রথম 5 সপ্তাহ আমরা 3টা কোর্স দেব, কেমিস্ট্রি, রেডিয়েশন কেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি। পরের 3 সপ্তাহ প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে মিনিয়াপোলিসে ফুড প্রসেসিংয়ের কারখানায়। বাকি থাকলো 4 সপ্তাহ। সেই 4 সপ্তাহ সবাইকে একটি করে স্পেশাল টপিক পেপার করানো হবে। টপিকগুলো এক্ষুনি দিয়ে দেওয়া হবে, তোমরা তোমাদের পছন্দ মতো টপিক নিতে পারো। এই পর্যায়ে ডক্টর ওয়ার্ডিংটন আরেকটা রসিকতা করলেন। আমেরিকানগুলো গলা ছেড়ে হাসতে লাগল। আরিয়েরত্না বিরক্ত মুখে ফিসফিস করে বলল, ব্যাটা বলছে কি? মি ইনও অস্বস্তির সঙ্গে তাকাচ্ছে। শুধু জর্দানের আবদুল্লাহ পেটে হাত দিয়ে ঠাটা করে হাসছে। বিদেশি ছেলেদের মধ্যে এই একজনের নামই সে মনে রেখেছে। সে অবশ্য নিজের নাম আবদুল্লাহ বলেনি, বলেছে হাবাডুল্লাহ। ডক্টর ওয়ার্ডিংটন বললেন, এখন আমরা স্পেশাল টপিকগুলো ভাগ করে দেব, তারপর 25 মিনিটের কফি ব্রেক আছে। কফি ব্রেকের পরপরই থিওরি ক্লাস শুরু হবে। থিওরি ক্লাসে 2 রকম পরীক্ষা হবে, একটা হচ্ছে ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে কুইজ, অন্যটি কোর্স শেষ হবার পর। ফাইনাল গ্রেডিং হবে দুটি মিলে, ওয়েটেজ হচ্ছে 50-50। আরিয়েরত্না চোখ কপালে তুলে বলল, পরীক্ষা হবে নাকি? কি সর্বনাশ, আমি তো পরীক্ষার জন্য তৈরি না। রেবেকা বলল, এখন হবে না, পড়াবার পর হবে। এই বয়সে পরীক্ষা দেব কি? তাছাড়া কেমিস্ট্রি আমার কিছু মনে নেই। ডক্টর ওয়ার্ডিংটন বললেন, কারো কিছু বলার আছে? কোনো প্রশ্ন, কোনো সাজেশন? একজন আমেরিকান বলল, আমাদের কি সাইট সিং এর কোনো প্রোগ্রাম আছে? না, নেই, এই অঞ্চলে দেখার কিছু নেই। তবে তোমরা যদি কন্ট্রিবিউট করতে চাও তাহলে সাউথ ড্যাকোটার একটা ট্রিপের ব্যবস্থা করা যাবে। যারা উৎসাহী তারা হাত তোলো। আমেরিকানরা সবাই হাত তুলল, আর তুলল আবদুল্লাহ। সে 2 হাত তুলে বসে আছে। কফি ব্রেক দেয়া গেল। রুম নাম্বার 11 পেট্রিসিয়া হলে কফি দেয়া হয়েছে। গুড ডে। রেবেকা উঠতে যাচ্ছিল। ওয়ার্ডিংটন তার কাছে এগিয়ে এসে বললেন, তুমি কি আমেরিকা পৌঁছানোর আগেই তোমার নামে দেশ থেকে চিঠি এসেছে? এ নাও, আশা করি এটা তোমার জন্য একটা প্লেজেন্ট সারপ্রাইজ। এ নাও। রেবেকা হতভম্ব হয়ে চিঠি নিল,
ওয়ারিংটন বললেন, প্রেমিকের চিঠি নিশ্চয়ই, শুধুমাত্র প্রেমিকরাই এত ভারী ভারী চিঠি লেখার সময় পায়। রেবেকা লজ্জায় লাল হয়ে বলল, আমার স্বামীর চিঠি স্যার। ও, তাহলে নিশ্চয়ই নিউলি ম্যারিড? জি স্যার। তোমার স্বামী একজন বুদ্ধিমান লোক। তুমি দেশ থেকে রওনা হবার আগেই সে নিশ্চয়ই চিঠি লিখেছে, তাই না? রেবেকা কিছু বলল না। চলো কফি খেতে যাই। কফি খেতে খেতে তুমি তোমার স্বামীর চিঠির উত্তেজক অংশগুলো আমাকে পড়ে শোনাবে। হা হা হা। বাবার বয়সে একজন ভদ্রলোকের কথাবার্তার কি অদ্ভুত ধরন, যেন সে তার বান্ধবীর সঙ্গে গল্প করছে। ওয়ারিংটন হঠাৎ কৌতূহলী স্বরে বলল, তোমার হাতের তালুতে লাল রঙের নকশা দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি? বিয়ের সময় আমাদের দেশের মেয়েরা হাতে এরকম নকশা করে। এই নকশা কি সারা জীবন থাকে, মানে পার্মানেন্ট? না, কিছুদিন থাকে, তবে বলা হয় সুখী স্বামী স্ত্রীদের বেলায় এই রং দীর্ঘদিনের হয়ে থাকে। ভেরি ইন্টারেস্টিং। আগামী সপ্তাহে আমার স্ত্রী আসবে মিনেসোটা থেকে। তাকে তোমার হাত দুটো দেখাতে চাই। ততদিন পর্যন্ত নকশাগুলো থাকবে আশা করি, থাকবে না? জি স্যার, থাকবে। তার মানে কি এই, তোমরা খুব সুখী স্বামী স্ত্রী? রেবেকা লজ্জা পেয়ে গেল। সে ভেবেছিল বুড়ো ওয়ারিংটন সত্যি সত্যি তার পাশে বসবেন এবং চিঠি পড়তে চাইবেন। সেরকম কিছু হলো না। তিনি একটা সোনালি চুলের আমেরিকান মেয়ের সঙ্গে রসিকতা করতে লাগলেন। মেয়েটি হাসছে, তিনিও হাসছেন। সোনালি চুল কি বলে যেন খোঁচা দিল ওয়ারিংটনের পেটে। দুজনেই হাসছে। এই আনন্দের সবটুকুই কি সত্যি? ভান নেই এর মধ্যে? রেবেকা ভেবেছিল কফি খেতে এসে সে চিঠি খুলবে না, নিজের ঘরে ফিরে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে পড়বে। তারপর ঠিক করল শুধু খামটা খুলবে, চিঠি পড়বে না। সে প্রতিজ্ঞাও রইল না। সে ঠিক করল প্রথম 4টি লাইন পড়বে, গুনে গুনে 4 লাইন, এর বেশি নয়। কিন্তু সে গোটা চিঠিটাই পড়ে ফেলল। রেবা, খুব অবাক হয়েছ তাই না? অবাক করার জন্য কষ্ট করতে হয়েছে। তোমাকে জানাতে না দিয়ে আমেরিকার ঠিকানা জোগাড় করাটাই ছিল সবচেয়ে বড় কষ্টের। তারপর চিঠি লেখা, প্রথম চিঠি, কোনো বানান যেন ভুল না হয়। বাসায় নেই ডিকশনারি। 130 টাকা খরচ করে কিনলাম ডিকশনারি। এটা কিনেও এক বিপদ। যে বানানটাই লিখি মনে হয় ভুল। ডিকশনারিতে খুঁজতে গিয়ে সেই শব্দ পাই না। তারপর আছে ভাষার ব্যাপার। আমি চিঠি খুব বেশি লিখি না, কায়দা কানুন ভালো জানা নেই। তুমি নিশ্চয়ই খুব হাসবে। তবে হাসো আর যাই করো, এই চিঠি তোমাকে প্রচুর আনন্দ দেবে। এই নিয়ে আমি বাজি রাখতে পারি। প্রবাসী জীবনে চিঠির মূল্য অনেক বেশি। সেই চিঠি যদি প্রিয়জনের লেখা হয় তাহলে তো কথাই নেই। মাত্র একদিনের পরিচয়, নিজেকে তোমার প্রিয়জন ভাবছি। তুমি আবার হাসছো না তো? কিরকম হুট করে বিয়ে হয়ে গেল আমাদের, তাই না? তোমার দোলাভাই ঠিক করলেন তোমাদের বাসাতেই বাসর হবে। তাড়াহুড়ো করে একটি ঘরে বিছানা করা হলো। ফুল না পাওয়ার জন্যই হয়তো তোমার ছোট বোন পুরো 1 কৌটা সেন্টের শিশি উপর করে দিল বিছানায়। কড়া গন্ধে মাথা ধরে যাবার উপক্রম। আমি বসে আছি তোমার জন্যে, তোমার আসার নাম নেই। সম্ভবত আসতে রাজি ছিলে না। অনেক বুঝিয়ে সুজিয়ে রাজি করতে হয়েছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে তুমি এলে। এসেই উল্টো দিকে মুখ করে শুয়ে পড়লে। বন্ধুবান্ধবদের কাছে বাসর রাতের কথা কত গল্প শুনেছি। বাসর রাতে স্বামী স্ত্রীর আবেগ অনুভূতি হয়ে কত ছেলে মানুষই কাণ্ড করে। আমাদের বেলায় সেসব কিছুই হচ্ছে না। আমার এক সময় ধারণা হলো তুমি ঘুমিয়ে পড়েছ। আমি পরীক্ষা করার জন্য বললাম, রেবেকা, তোমার কাছে সেফটি পিন আছে? মশারিটা এক জায়গায় ছেঁড়া, মশা ঢুকছে। তুমি দারুণ লজ্জা পেয়ে উঠে বসলে। ছেঁড়া মশারির জন্য অপমানিত বোধ করলে বোধ হয়। সেফটি পিন দিয়ে ছেঁড়া মেরামত করা হলো। তখন আমি আরেকটা ছেঁড়া বের করলাম। তুমি চোখ মুখ লাল করে সেটিও বন্ধ করলে এবং বললে, আপনি এরকম করে হাসছেন কেন? হাসলে কেউ রাগ করে?
ছেঁড়া মশারির কারণে তোমার সঙ্গে কিছুটা কথাবার্তা হলো। তারপর আমি বললাম, রেবেকা, আমাকে একটু বাথরুমে যেতে হয়। তোমাদের বাথরুমটা কোন দিকে? তুমি পাংশুবর্ণ হয়ে গেলে, কারণ পরিষ্কার হলো কিছুক্ষণের মধ্যেই বিদেশ যাত্রা উপলক্ষে তোমাদের সমস্ত আত্মীয় স্বজন জড়ো হয়েছে। মেঝেতে ঢালাও বিছানা, যে যেখানে পেরেছে ঘুমিয়ে আছে। বাথরুমে যেতে হলে ওদের ডিঙ্গিয়ে যেতে হবে। তুমি ক্ষীণস্বরে বললে, এদের উপর দিয়ে চলে আসুন, কিছু হবে না। রেবেকা, বাকি রাতটা আমরা গল্প করেই কাটালাম। শুধু গল্প অবশ্য না, এর সঙ্গে অন্য ব্যাপারও আছে। ওই প্রসঙ্গটি এখন তুলে আর তোমাকে রাগাতে চাই না। ওই রাতে যা রেগেছিলে। রেবেকা, যখন এই চিঠি লিখছি তখন তুমি পাশেই আছো, কিন্তু যখন এই চিঠি পাবে তখন আর পাশে থাকবে না। বিরহ দিয়ে শুরু হলো জীবন, কাজেই আশা করছি মিলনে তার শেষ হবে। অসংখ্য চুমু তোমার ঠোঁটে, গালে এবং কি আবার রাগিয়ে দিলাম? রেবেকা চোখ মুখ লাল করে ক্লাস করতে গেল। একটু মন দিতে পারল না লেকচারে। তবু জীবনের প্রথম কুইজ পরীক্ষায় 100তে 100 পেয়ে নিজে অবাক হলো এবং অন্য সবাইকে অবাক করে দিল। আবদুল্লাহ সবচেয়ে কম নম্বর 9 পেয়ে খুশিতে হাসতে লাগলো, যেন বিরাট এক বাহাদুরির কাজ করেছে। ফার্গো ফোরামে একজন আবহাওয়া বিজ্ঞানীর ভবিষ্যৎবাণী ছাপা হয়েছে। তিনি হিসেব টিসেব করে বের করেছেন আরেকটি বরফ যুগ আসছে। এই বরফ যুগে স্থায়িত্ব হবে 300 বছর। সমস্ত পৃথিবী বরফে ঢেকে যাবে। সবচেয়ে উষ্ণতম স্থানের তাপমাত্রা হবে 0 ডিগ্রি নিচে। খবর ছাপা হয়েছে বক্স করে। বিজ্ঞানীর ছবি আছে, হাসি হাসি মুখের ছবি। বরফ যুগ আগমনের সংবাদে তাকে মোটে বিচলিত মনে হচ্ছে না। পাশা বিরক্ত ভঙ্গিতে বিজ্ঞানীর ছবির দিকে তাকিয়ে রইল। বিজ্ঞানীরাও আজকাল সেন্সেশন তৈরি করতে চায়। সবাই চায়, তারাই বা বাদ যাবে কেন? খবরের কাগজে পড়বার মতো আর কিছু নেই। ইথিওপিয়ার কয়েকটি বিভৎস ছবি দিয়ে একটা দীর্ঘ ফিচার আছে, সেটি পড়তে ইচ্ছে করছে না। কোথায় কে না খেয়ে আছে তা আজকের এই ছুটির সকালে জানতে ইচ্ছে করে না। প্রথম প্রথম এই পেট বের হয়ে যাওয়া অপুষ্ট শিশুগুলোর ছবি দেখলেই গা কেমন করত, এখন করে না। পত্রিকাওয়ালার ছবি ছাপিয়ে ছাপিয়ে মানুষের মমতা নষ্ট করে দিয়েছে। পাশা অন্যমনস্কভাবে কয়েকটা ছবি দেখল। প্রতিটির নিচে খুব কাব্যিক ক্যাপশন। মায়ের শুকনো দুধ, 2 হাতে খামচি ধরে ধরে আছে একটি শিশু। শিশুটিকে দেখাচ্ছে একটা বড় মাপের পোকার মতো। মায়ের মুখ মিশরের মমির মতোই ভয়াবহ। নিচে লেখা মেডোনা। কোনো মানে হয়? ছবিটির দিকে তাকালেই মনে হয় সাংবাদিক ভদ্রলোক একটি পুরস্কার আশা করছেন। পুলিটজার পুরস্কার, লা গ্র্যান্ডি পুরস্কার, দি রেবো অনার। ভয়াবহ দুর্ভিক্ষের একটি মুখ্যম ছবি মানেই অর্থ, সাফল্য এবং পরিচিতি। পাশা প্রবন্ধটি পড়ে ফেলল। যা ভাবা গিয়েছিল তাই। বাংলাদেশের নাম এই প্রবন্ধে আছে। প্রবন্ধকার শেষের দিকে দুঃখ করে লিখেছেন, ইথিওপিয়া, বাংলাদেশ এইসব অঞ্চলে কোনোদিন কি আশা ও আনন্দের সূর্য সত্যি উঠবে? পাশার বিপত্তির সীমা রইল না। ইথিওপিয়ার কথা লিখছে ভালো কথা, আবার বাংলাদেশকে টেনে আনার দরকার কি? মাথায় একটা সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। বিরক্তিকর কারণেই হচ্ছে। মাঝে মাঝে এই যন্ত্রণা দ্রুত ছড়িয়ে যায়। 2টি এক্সট্রা স্ট্রেংথ টাইলানো ঠিক কাজ করে না। অনেকদিন ডাক্তারের কাছে যাওয়া হয় না, একবার যাওয়া দরকার। 35-এর পর শরীরের ছোটোখাটো অসুখগুলোর দিকেও নজর রাখতে হয়। 35-এর পর মানুষ তার নিজের শরীরেরই সবচেয়ে বেশি ভয় করতে শুরু করে। হার্ট কি ঠিকমতো বিট করছে? ক্লান্ত হয়ে পড়ছে না তো? লিভার সে ঠিকঠাক আছে তো? চোখের মনির উপর ক্যালসিয়াম দানা বাঁধতে শুরু করেনি তো? রোদের দিকে তাকালে রামধনু ভাসে না তো? শোবার ঘরে টেলিফোন বাজছে। উঠে গিয়ে ধরতে ইচ্ছে করছে না, আবার চুপচাপ বসে থাকতেও ভালো লাগছে না। এটাকে কি ডিপ্রেশন বলে? পাশা উঠে দাঁড়ালো। ততক্ষণে রিং বন্ধ হয়ে গেছে। সে চলে গেল শোবার ঘরে।
আবার টেলিফোন আসবে। এমন লোকের সংখ্যা খুব কম যারা প্রথমবারে না পেলে দ্বিতীয়বার রিং করে না। আবার রিং হলো। আমেরিকান মেয়ের গলা, যান্ত্রিক ভাব আছে গলার স্বরে। তার মানে সে একজন সেক্রেটারি। প্রতিদিন ৩-৪ ঘন্টা করে তাকে টেলিফোনে কথা বলতে হয়। পাশা চৌধুরী? হ্যাঁ। এই টেলিফোন কি আপনার? মেয়েটি যন্ত্রের মতো পাশার টেলিফোন নাম্বার আওড়ালো। হ্যাঁ আমার। কি ব্যাপার? আমি বেল টেলিফোন থেকে বলছি। সুশান আমার নাম। হ্যালো সুশান, তুমি কি বেল টেলিফোন থেকে কোনো চিঠি পাওনি? পেয়েছি। 4 মাসের টেলিফোন বিল বাকি পড়ে আছে। আমরা আর 3 সপ্তাহ অপেক্ষা করব। আমি 3 সপ্তাহের আগেই বিল দেবার ব্যবস্থা করব। ভালো কথা। তুমি এখন থেকে এই টেলিফোন ওভারসিজ টেলিফোন করতে পারবে না। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। গুড ডে সুশান। গুড ডে। সব অফিস সেক্রেটারির নাম সুশান হয় কেন তা ভাবতে ভাবতে পাশা বসার ঘরে গেল। পত্রিকা পড়ার আর কিছু নেই। সময় কাটানোর মতো ব্যবস্থা করা যায় কি? ছবি দেখলে কেমন হয়? অনেকদিন ছবি দেখা হয় না। ফার্গো ফোরামে 2টি কলাম জুড়ে আছে ছবির খবর। কোনো নামই পরিচিত মনে হচ্ছে না। একটি নাম খানিকক্ষণ পছন্দ হলো, দি ডার্ক। ভূতের কাণ্ড কারখানা হবে। ছবি সম্পর্কে কোনো তথ্য নেই, শুধু লেখা পিজি। প্যারেন্টাল গাইডেন্স। বাবা মারা যদি মনে করেন তাদের ছেলে মেয়েদের নিয়ে এই ছবি দেখতে পারেন। দুপুরবেলা ভূতের ছবি দেখে খানিকটা ভয় পাবার মন্দ কি? বিরক্তির ভাবটা তো কাঁদবে। ভয় পাওয়াটার জন্য কিছু বুড়োবুড়ি নিশ্চয় থাকবে হলে সামান্য শব্দে চেঁচিয়ে উঠে একটা কাণ্ড করবে। অনেকদিন বুড়োবুড়িদের নিয়ে কোনো ছবি দেখা হয় না। একটা দেখা যেতে পারে। আবার টেলিফোন বাজছে। হ্যালো, পাশা চৌধুরী বলছি। আমি বেল টেলিফোন থেকে বলছি, মাইকেল। হ্যালো মাইকেল, তুমি আমাদের কাছ থেকে কোনো নোটিশ পাওনি? পাশা একবার ভাবল, বলে, তুমি যে খবরটি দিতে যাচ্ছ তা ইতিমধ্যে দেওয়া হয়েছে, আবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সে কিছু বলল না। কথা শুনে গেল। $1,500 মতো ব্যাংকে আছে। 4 মাসে টেলিফোন বিল এই মুহূর্তে চেক লিখে দেয়া যায়, কিন্তু সেটা করা বুদ্ধিমানের কাজ হবে না। গুড ডে মিস্টার পাশা। কাজের মধ্যে বিরক্ত করার জন্য দুঃখিত। দি ডার্ক ছবিটি দেখতে যাওয়ার পরিকল্পনাটা দীর্ঘস্থায়ী হল না। আজকাল কোনো পরিকল্পনাই দীর্ঘস্থায়ী হয় না। পাশা ঠিক করল দুপুরবেলা খানিকটা ঘুমানোর চেষ্টা করবে। খাঁটি বাঙালি একটা ব্যাপার, যেখানে সবাই কাজকর্ম করছে সেখানে নরম বিছানায় আরামের ঘুম। মেইল বক্সে বেশ কিছু চিঠি। শুয়ে শুয়ে চিঠি পড়েও খানিকটা সময় কাটানো যায়। আজ হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই অ্যাপেল গেমসের পিআরও টেলিফোন করবে, সেরকম কথা আছে। পিআরওর কথাবার্তা বোঝা গেছে অ্যাপেল গেমস প্রাথমিকভাবে তার খেলাটি পছন্দ করেছে। চূড়ান্ত পর্যায়ে মিটিং হবে ডিসেম্বরের 2 তারিখে। পাশা বলেছিল, আমি টাকা পয়সার বড় একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। অবস্থা বদলাবার একটা বড় সম্ভাবনা আছে মিস্টার পাশা। গেমস ডিভিশনের অনেকের ধারণা এই খেলাটি বড় রকমের হিট হবে। তবে আমাদের হাতে আরও কিছু ইন্টারেস্টিং গেমসের সফটওয়্যার জমা পড়েছে। সেগুলো কীরকম বলতে পারেন? না, পারি না। ভিডিও গেমসের এই খেলাটি তৈরি করতে পাশার লেগেছে 6 মাস। প্রোগ্রাম লেখা, বদলানো, পরীক্ষা করে দেখা। জিনিসটি দাঁড়িয়ে যাবে আশা ছিল, শেষ পর্যন্ত দাঁড়িয়েছে। খেলাটি এরকম, ভিডিও ক্যাসেট কম্পিউটারে লাগাবার সঙ্গে সঙ্গে একটি মানুষের ছবি ভেসে উঠবে। নিচে লেখা হবে, এই মানুষটির নাম জন, তার সঙ্গে আসছে $500। এই $500 নিয়ে তাকে 1 মাস টিকে থাকতে হবে। সে কি পারবে? তারপর 3টি লটারির টিকিট ভেসে উঠবে পর্দায়। সে ইচ্ছে করলে একটা টিকিট কিনতে পারে $5 দিয়ে। জিতে গেলে সে $50 পাবে। কোন টিকিটটি কিনবে তা নির্ভর করবে সেই খেলাটির উপর।
যে খেলছে তার উপর। সে জানে না তিনটির ভিতর কোনটাই সে বিশেষ টিকিট। তেমনিভাবে আসবে শেয়ার মার্কেট। সে কি শেয়ার কিনবে না কিনবে না? লোকটি কি অ্যাপার্টমেন্ট ভাড়া করবে না করবে না? অ্যাপার্টমেন্ট ভাড়া না করে সে রেলওয়ে স্টেশনেও রাত কাটাতে পারে, কিন্তু সেখানে গুন্ডাদের হাতে টাকা পয়সা খোয়ানোর ভয় আছে। খেলাটি যথেষ্ট উত্তেজনার। লোকটিকে জিতিয়ে দিতে হলে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে খেলতে হবে। প্রচুর ভেরিয়েশন। খেলাটি অ্যাপেল গেমসের পছন্দ না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সময় খারাপ। হয়তো শেষ মুহূর্তে পিয়ারো ঠান্ডা গলায় বলবে, মিস্টার পাশা, আমরা অত্যন্ত দুঃখিত যে আপনার এত চমৎকার একটা খেলা আমরা নিতে পারছি না। শেষ পর্যন্ত এই বিশেষ খেলাটি খেলতে হবে পাশাকে। $1,500 খেলা খেলতে হবে অত্যন্ত সাবধানে। পাশা চিঠির গাদা নিয়ে বসল। দেশের চিঠি এসেছে 3টি। এসব পড়বার কোনো অর্থই হয় না। চোখ বন্ধ করে বলে দেয়া যায় চিঠির বক্তব্য। জিনিসপত্র অগ্নিমূল্য, জীবন ধারণ করাই কঠিন, ইত্যাদি ইত্যাদি। মূল বক্তব্য একটি, আমাদের বেঁচে থাকার ব্যাপারে তোমার সাহায্য চাই। তোমার উপর আমাদের দাবি আছে, ভালোবাসার দাবি, আত্মীয়তার দাবি। আমাদের দুঃসময়ে তুমি আমাদের দেখবে না? দেশের চিঠি আগে পড়ার দীর্ঘদিনের অভ্যাস ছাড়া গেল না। অপরিচিত হাতের লেখার একটা চিঠি খুলল সে। দামি একটা কাগজে গোটা গোটা হরফে লেখা, পাশার ফুফাতো বোনের স্বামী। চিঠির বক্তব্য হচ্ছে, আমেরিকার আসবার একটা ব্যবস্থা পাশা ভাইকে করতেই হবে, যেভাবেই হোক। দরকার হলে আমেরিকায় সে কুলিগিরি করবে, ইত্যাদি ইত্যাদি। এই ছেলেটিকে সে চেনে না। ফুফাতো বোনের কথাও ভালো মনে নেই। নাকবুচা একটা ছোট্ট মেয়ে দেখে এসেছিল। রাত দিন রান্নাবাটি খেলত। একা একা সে হাত নাড়ছে, ছ্যাক ছ্যাক শব্দে ডাল বাগার দিচ্ছে। বিচিত্র খেলা। এই মেয়ে বড় হয়ে গেছে, বাবা মার আপত্তি উপেক্ষা করে একটা বেকার ছেলেকে বিয়ে করেছে, ভাবাই যায় না। প্রথম প্রেমের স্বপ্ন ভঙ্গ ইতিমধ্যে হয়ে গেছে নিশ্চয়ই। পাশা মনে মনে ঠিক করে ফেলল ছেলেটির চিঠির জবাব দেবে না, তবে ফুফাতো বোনকে $100 একটা ড্রাফট পাঠিয়ে দেবে। সঙ্গে একটা চিঠি থাকবে, যাতে লিখবে, তুমি যে বিয়ে করে ফেলেছ তা জানতাম না। তোমার ডাল রান্নার ছ্যাক ছ্যাক শব্দ এখনও কানে বাজে। $100 পাঠালাম, পছন্দসই কোনো কিছু কিনে নিও। আর ভালো কথা, তোমার বর আমেরিকায় আসতে চাচ্ছে। এ ব্যাপারে আমার কিছুই করণীয় নেই। এখন এদেশে আসবার পদ্ধতি আমার জানা নেই। তাকে দেশে কিছু একটা করতে বলো। দ্বিতীয় চিঠিটি আমিনুল হকের। ইনি জনতা ব্যাংকের কচুক্ষেত শাখার একজন কর্মচারী, পাশার আত্মীয়। আত্মীয়তার সূত্রটি ভদ্রলোক বিশদভাবে লিখেছেন, তবু তা পরিষ্কার নয়। এই ভদ্রলোক তার ছেলেকে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়াতে চান। তিনি শুনেছেন এদেশে প্রচুর বাঙালি ছাত্র কাজকর্ম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ওরা যদি পারে, তার ছেলে কেন পারবে না? তিনি কষ্ট করে যেভাবেই হোক ছেলের ভাড়ার টাকা জোগাড় করে দেবেন। ছেলে ভালো, মেট্রিকে 3টা লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে। তবে জ্বর নিয়ে পরীক্ষা দেবার জন্য ইন্টারমিডিয়েট পরীক্ষা বেশি ভালো হয়নি। হায়ার সেকেন্ড ডিভিশন আছে, ইত্যাদি ইত্যাদি। তৃতীয় এবং শেষ চিঠিটি বড় ভাইয়ের। তিনি প্রতি মাসে টাকা পাওয়ার পর একটি করে চিঠি লিখেন, এবং সেখানে টাকা পয়সা ছাড়া অন্য কোনো ব্যাপার থাকে না। তার চিঠি অনেকটা অফিসিয়াল চিঠির মতো। তোমার ড্রাফট পেয়েছি। ডলারের বাজার এখন একটু ভালো। প্রতি ডলারে $27.50 করে পেলাম। গতবার দর ছিল $26। তবে শোনা যাচ্ছে দর এরকম থাকবে না। আমার একজন পরিচিত এজেন্ট আছে, কুদ্দুস সাহেব, চাঁদপুরে বাড়ি। তিনি আমাকে সবসময় ভিতরের খবর দেন। তিনি বললেন, বাজারের বর্তমানে জার্মান মার্কের অবস্থা ভালো। ডলার এবং পাউন্ড দুটোর দামই ভবিষ্যতে কমবে। বাসার সব খবর ভালো। তোমার খবর জানাবে। গত মাসে কোনো চিঠিপত্র না পেয়ে চিন্তিত আছি। রোজার মাসে কিছু বেশি পাঠাতে পারো কিনা দেখবে। তোমার ভাবির শরীর ভালো যাচ্ছে না। বড় ভাইয়ের প্রতিটি চিঠির শেষ লাইন, তোমার ভাবির শরীর ভালো যাচ্ছে না। 15 বছর ধরে একজন মহিলার শরীর ভালো যাচ্ছে না কিভাবে, সে এক রহস্য। এবার বড় ভাই কি লিখবেন কে জানে। এবারে তাকে কোনো টাকা পাঠানো হয়নি। মার মৃত্যুর পর তিনি একটু ভয় পেয়েছিলেন। তার ধারণা হয়েছিল হয়তো আমেরিকা থেকে ডলার আসা বন্ধ হয়ে যাবে। সেই একবারেই তিনি 3 পাতার এক দীর্ঘ চিঠি লিখলেন।
সেখানে মার পিছনে শেষের দিকে কিভাবে জলের মতো টাকা খরচ হয়েছে তার বর্ণনা আছে। তিনি যে শেষ পর্যন্ত ৬,০০০ টাকা কর্য করলেন সে কথাও আছে। ইউনিভার্সিটিতে মেয়ে ভর্তি হয়েছে, তার রিক্সা ভাড়াই যে মাসে ২,০০০ টাকা সে কথাও আছে। পাশা যথারীতি ড্রাফট পাঠিয়ে বড় ভাইয়ের আশঙ্কা দূর করে। বাকি চিঠিগুলো পড়তে ইচ্ছে করছে না, জরুরি কোনো চিঠি নেই। আমেরিকায় তাকে জরুরি চিঠি লেখার কেউ নেই। খিদে লাগছে, ঘরে খাবার আয়োজন তেমন কিছু নেই, পনির এবং রুটি আছে। স্যান্ডউইচ বানানো যায়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। উঠতে হবে, পনির কাটতে হবে, রুটি গরম করতে হবে। পিৎজা হাটে একটা মিডিয়াম সাইজের পিৎজার অর্ডার দেওয়া যেতে পারে, কেন জানি না সেই কষ্টটাও করতে ইচ্ছে করছে না তার। ঘরের হিটিং ঠিক কাজ করছে না, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, নাকি সত্যি সত্যি বরফ যুগ এসে যাচ্ছে। পাশা চাদর টেনে দিয়ে চোখ বন্ধ করল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সন্ধ্যাবেলায়, কে যেন কলিং বেল টিপছে। পাশা দরজা খুলে দেখল রেবেকা দাঁড়িয়ে আছে, মুখ শুকনো, শীতে সে কাঁপছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কি? রেবেকা কাঁপা গলায় বলল, আমি ভেবেছিলাম বাসায় কেউ নেই, যা ভয় পেয়েছিলাম, একা একা কীভাবে ফিরব তাই ভাবছিলাম। মার্থা নামিয়ে গেছে, ওকে ঠিকানা বলতেই সে চিনল। মার্থা আমার রুমমেট। বাইরে দাঁড়িয়ে থাকবো নাকি? ভেতরে আসতে বলুন। ভেতরে আসো রেবেকা। রেবেকা হাসি মুখে ভেতরে ঢুকল। ওভারকোটের পকেট থেকে হাত বের করল। হাত নীল হয়ে আছে, কোনো গ্লাভস নেই হাতে। আপনি এত অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন কেন? শীতের দেশে এরকম হুট করে আসা ঠিক না, আমি নাও থাকতে পারতাম। তখন ফিরে যেতে কীভাবে? মার্থা মেয়েটি বা কীরকম কাণ্ডজ্ঞানহীন। চলে যাবার আগে তো তার দেখা উচিত ছিল বাসায় কেউ আছে কি না। আপনি তো রাখছেন কেন? রাখছে না, টেলিফোন নাম্বার তো ছিল না। আমি কেন শুধু শুধু টেলিফোন করব? 15 দিন ধরে এখানে আছি, আপনি কি আমাকে টেলিফোন করেছেন? এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে ভাবছেন খুব উপকার করা হয়েছে, তাই না? পাশা লক্ষ্য করল মেয়েটি কথা বলছে রেগে রেগে, কিন্তু মুখ হাসি হাসি। আমি আসতাম না, এসেছি শুধু আপনাকে টাকাটা দেবার জন্য। ওই দিন জিনিসপত্র কিনতে মোট কত ডলার খরচ করেছেন? 117। এই নিন 120, $3 আপনার বকশিস। রেবেকা শব্দ করে হাসল। তার বেশ মজা লাগছে। কেন লাগছে সে নিজেও পরিষ্কার জানে না। বাংলায় কথা বলতে পারছে, এটা একটা বড় কারণ। গত সপ্তাহের উইকেন্ডের বিকেলে ডরমেটরি ছেড়ে সবাই চলে গেছে, শুধু আর রত্না ছিল। সে ঘর বন্ধ করে তার নিজের দেশের ক্যাসেট চালু করে দিয়েছে। কি ভয়ানক অবস্থা। চা খাবো, চায়ের পানি গরম করুন, আজ চা বানাবো আমি। পাশা চায়ের পানি বসালো। সে বেশ অবাক হয়েছে। ওই দিন রাতে যে মেয়েটিকে নিয়ে আসা হয়েছে সেই মেয়ে আর এই মেয়ে এক নয়, এ এক অন্য মেয়ে। যে কোনো কারণেই হোক সে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, নতুন পরিবেশে নিজেকে কিছুটা মানিয়ে নিয়েছে। রেবেকা বলল, আমি খুব বেশি কথা বলছি তাই না? দেশে কিন্তু খুব কম কথা বলতাম, আপনি বোধহয় বিশ্বাস করছেন না। করছি, বাংলায় কথা বলতে পারছি, এই আনন্দে বকবক করতে ইচ্ছে করছে। গত 15 দিন কারোর সঙ্গে একটা বাংলা কথা বলিনি। একবার শুধু ভুলে আরিয়ে রত্নাকে বললাম, কেমন আছেন? সে হা করে তাকিয়ে রইল আমার দিকে। আরিয়ে রত্নাকে? আরিয়ে রত্না হচ্ছে শ্রীলঙ্কান মেয়ে, ভালো নাম হলো আরিয়ে রত্না চন্দ্রানী। কোটটা খুলে আরাম করে বসো রেবেকা, ছটফট করছো কেন? রেবেকা কোট খুলতে খুলতে বলল, আজ আপনি আমাকে তুমি তুমি করে বলছেন। আপনি কি কিছুক্ষণ তুমি, তারপর আপনি, আবার কিছুক্ষণ তুমি, এইভাবে কথা বলেন? পাশা কি বলবে ভেবে পেল না। পানি গরম হয়ে গিয়েছিল, সে নিজেই চা বানালো। রেবেকা চায়ে চুমুক দিয়ে বলল, আপনাকে আমি কি বলে রাখি বলুন তো? প্রথম যেদিন আপনার সঙ্গে দেখা হয় তখন আপনাকে মনে হয়েছিল ছোট মামার মতো, মুখের নিচের দিকটা।
ছোট মামা ডাকতে পারো, কিন্তু এখন আপনাকে ছোট মামার মতো লাগছে না, খুব একজন চেনা লোকের মতো লাগছে। সেই চেনা লোকটা কে তা ধরতে পারছি না। পাশা নরম স্বরে বলল, বিদেশে এরকম হয়, যে কোনো বাঙালি দেখলেই মনে হয় চেনা, পরিচিত কারো চেহারার সঙ্গে মিল পাওয়া যায়। আসলে অবশ্য তেমন কোনো মিল থাকে না, কিন্তু আপনার চেহারার সঙ্গে একজন চেনা লোকের সত্যি সত্যি মিল আছে। আমি মনে করতে চেষ্টা করছি, মনে পড়লেই বলবো। আপনি ছাড়া এখানে আর কোনো বাঙালি নেই? করিম সাহেব ছিলেন, এখন নেই, সপরিবারে শিকাগো গিয়েছেন, স্প্রিংয়ে ফিরবেন। স্প্রিং পর্যন্ত তুমি যদি থাকো, তার সঙ্গে দেখা হবে। রেবেকার শীত লাগছে, ঘরটা বোধ হয় সেরকম গরম নয়। সে গ্যাসের চুলার কাছে গিয়ে দাঁড়ালো, আগুনের উপর হাত মেলে ধরল। শুনুন, 10টার সময় আমার বান্ধবী আমাকে নিতে আসবে। ও গিয়েছে কোনো এক পার্কে, ফেরার সময় সে আমাকে নিয়ে যাবে। কাজেই 10টা পর্যন্ত আমি অনবরত বাংলায় কথা বলবো, আপনি রাগ করতে পারবেন না। আর আমি আপনার এখানে ভাত খাবো। গত 1 সপ্তাহ ধরে আমি ভেবে রেখেছি আপনার এখানে ভাত খাবো। মুশকিলে ফেললে ভাত খাওয়ার ব্যবস্থা তো এখানে নেই। সে কি, আপনি ভাত খান না? ভাত খাবো না কেন, ভাত খাই, তবে রান্নাটানার অনেক ঝামেলা, কাজেই ওই ঝামেলাতে যায় না। বলেন কি আপনি? রেবেকা সত্যিকার অর্থেই নিভে গেল। আপনি ভাত খান না, এটা জানলে আমি সন্ধ্যাবেলায় আসতাম না। তুমি ভাত খাবার জন্য এসেছ? হ্যাঁ, আপনি রাগ করেন আর যাই করেন, আমি সত্যি কথাটা বলে ফেললাম। পাশা উঠে দাঁড়ালো, পার্কা গায়ে দিতে দিতে বলল, তুমি বসো, আমি ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবেন? 5 ব্লক দূরে একটা গ্রোসারি শপ আছে, চাল পাওয়া যায়। 1 প্যাকেট চাল নিয়ে আসবো, ভাত এবং মুরগির মাংস। তুমি রাঁধতে পারো? খুব পারি, আমিও তো আসছি আপনার সঙ্গে। না না, তুমি থাকো, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, হেঁটে যেতে হবে। আপনার কি ধারণা আমি হাঁটতে পারি না? নিশ্চয়ই পারো, কিন্তু বাইরে অসম্ভব ঠান্ডা, তোমার অভ্যেস নেই, ঠান্ডা লেগে যাবে। আমার খুব দেরি হবে না। একা একা তোমার ভয় লাগবে না তো? আমার তো ভয়টাই নেই, ভয় থাকলে একা একা এত দূরে আসতাম। মেয়েটি তাকিয়ে আছে হাসি মুখে। ভারী সুন্দর লাগছে তো মেয়েটিকে। লিকুইড আইস কি এই চোখকে বলে? ওই রাতে মেয়েটিকে এত সুন্দর লাগেনি কেন? একটি মেয়ে কখনো রূপবতী, কখনো নয়। এরকম তো হতে পারে না, যে সুন্দর সে সব সময়ই সুন্দর। রেবেকা বলল, এমন করে তাকিয়ে আছেন কেন? পাশা লজ্জা পেয়ে গেল, বিব্রত স্বরে বলল, দরজা বন্ধ করে দাও, আর 1 কাপ চা বানিয়ে খাও। ফ্রিজে পনির আছে, পনির খেতে পারো, আমার দেরি হবে না। একা একা রেবেকার খানিকটা ভয় লাগতে লাগলো। এবারের হিটিংয়ে কোনো গণ্ডগোল আছে। বেশ শব্দ করে গরম বাতাস আসতে থাকে, শব্দটা ভয় ধরিয়ে দেয়। রেবেকা ফ্রিজ খুলল, খালি ফ্রিজ। 1 টুকরো পনির পড়ে আছে, কাগজের প্যাকেটে দুধ, মালটার মতো কয়েকটা ফল শুকিয়ে দড়ি দড়ি হয়ে আছে। সে চায়ের পানি ঢালল। চা খেতে ইচ্ছে করছে না, চুপচাপ বসে থাকার চেয়ে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা। ঘরে অনেক বই দেখা যাচ্ছে, একটিও বাংলা বই নেই। ভদ্রলোক সম্ভবত অনেক দিন ধরে এদেশে আছেন, জিজ্ঞেস করা হয়নি। এটা বেশ আশ্চর্য যে রেবেকা তার সম্পর্কে কিছু জানতে চায়নি, ভদ্রলোকও কিছু জানতে চাননি। দুজন সম্পূর্ণ অচেনা মানুষ খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলছে। বড় খালু বলে দিয়েছিলেন, একবার গিয়ে পৌঁছতে পারলে গাদা গাদা বাঙালি পাবি, দেখবি এরা কত হেল্পফুল। বিদেশে বাঙালি বাঙালিতে খাতির অন্য জিনিস, একজনের জন্য অন্যজন জান দিয়ে দিবে। পানি ফুটতে শুরু করেছে। রেবেকা এগিয়ে গেল, আর ঠিক তখন বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল, এই লোকটির চেহারা সুরাইয়ের বড় চাচা বদিউজ্জামান সাহেবের মতো। সুরাইয়া তাকে ডাকত বদি চাচা। ক্লাস 4-এ সুরাইয়া তাদের সঙ্গে ভর্তি হয় এবং প্রথম দিনেই খাতির হয়ে যায় রেবেকার সঙ্গে। যা কথা বলতে পারে মেয়েটা, গুজগুজ ফুসফুস করছে সবার সঙ্গে, 1 মুহূর্ত বিশ্রাম নেই। সেই কথাবার্তার বেশিরভাগই হচ্ছে বদি চাচাকে নিয়ে, যিনি জার্মানিতে থাকেন,
যার একটি জার্মানি বউ আছে, অবিকল রাজকন্যাদের মতো দেখতে, যার বড় ছেলের নাম পল, যে একটুও বাংলা জানে না। একবার দেশে এসে তেলাপোকা উঠতে দেখে সে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। বদি চাচার গল্পের কোনো শেষ নেই। সেই বদি চাচা একবার দেশে বেড়াতে এলেন। রেবেকার বন্ধুর বাড়িতে তাকে দেখতে গেল। ভদ্রলোক সুরাইয়ার দিকে তাকিয়ে বললেন, তোর বন্ধু এরকম লজ্জা পাচ্ছে কেন? উকে দিচ্ছে কেন রে পর্দার আড়াল থেকে? এই মেয়ে, ভেতরে আসো। রেবেকা ভেতরে এসে দাঁড়ালো। ভদ্রলোক বললেন, আরে এ তো বড় সুন্দর মেয়ে। শ্যামলা রঙের মধ্যে এত সুন্দর কোনো মেয়ে আমি জীবনে দেখিনি। কি নাম তোমার খুকি? রেবেকা, বাহ, নামও তো খুব সুন্দর। এসো আমার কাছে এসে বসো। এত লজ্জা কেন তোমার খুকি? ভদ্রলোক একটা কালো ব্যাগ খুলে লাল রঙের একটা কলম বের করলেন। কলমের ভেতর ব্যাটারি লাগানো, সুইচ টিপলেই আলো বের হয়। সেই আলোয় অন্ধকারে লেখা যায়। এই কলমটা নাও রেবেকা। আরে বোকা মেয়ে, এত লজ্জা কিসের? নাও নাও, আর শোনো, তুমি কাল আবার আসবে, তোমার ছবি তুলব, আসবে কিন্তু। রেবেকা গিয়েছিল, ভদ্রলোক ছিলেন না। পরে সে আরও অনেকবার গিয়েছে, কোনোবারই তার সঙ্গে দেখা হয়নি। তিনি মাত্র 1 সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছিলেন। দারুণ ব্যস্ততার মধ্যে তার সময় কাটছিল। সুরাইয়ার কাছে যেদিন সে শুনল বদি চাচা চলে গেছেন, এমন মন খারাপ হলো তার। বেশ মনে আছে, সে টিফিন পিরিয়ডে খানিকক্ষণ কেঁদেছিল। পাশা চৌধুরীর সঙ্গে সুরাইয়ার চাচার চেহারার কোথায় যেন একটা মিল আছে। মিলটি কোথায় রেবেকা ধরতে পারল না। তার কেমন জানি অস্বস্তি লাগতে লাগল, যেন মিল থাকাটা ঠিক নয়। রিন রিন শব্দে কলিং বেল বাজছে। দুটি ব্রাউন পেপার ব্যাগ হাতে পাশা দাঁড়িয়ে আছে। তার সারা গায়ে বরফ, খুব বরফ পড়ছে বাইরে। আমার রান্না কেমন তা তো বললেন না, শুধু খেয়ে যাচ্ছেন। খুব ভালো রান্না, চমৎকার রান্না। কাঁচামরিচ পেলে আরও ভালো হতো। কাঁচামরিচ পাওয়া যায় না এদেশে, তাই না? পাওয়া যায়, মেক্সিকো থেকে আসে। আমার কিনতে মনে ছিল না, পরের বার কিনব। হাত ধুতে ধুতে রেবেকা নিচু স্বরে বলল, আপনি যখন ছিলেন না তখন আমি একটা অন্যায় করেছি। ভেবেছিলাম আপনাকে বলবো না, কিন্তু না বললে আমার মন খারাপ লাগবে। পাশা অবাক হয়ে বলল, কি অন্যায়? রাগ করার মতো অন্যায় এখানে করার কোনো সুযোগ নেই। ব্যাপারটা কি বলো তো? রেবেকা চোখ মুখ লাল করে বলল, দেশ থেকে আপনার যে চিঠিগুলো এসেছে সেগুলো পড়ে ফেলেছি। পাশা শব্দ করে হাসল। হাসছেন কেন? হাসি আসছে তাই হাসছি। তুমি বেশ অদ্ভুত মেয়ে তো রেবেকা। মজার কি দেখলেন আপনি? পাশা সিগারেট ধরাতে ধরাতে বলল, চিঠিগুলো পড়তে কেমন লাগলো? আপনার ভাইয়ের চিঠিটা খুব মজার। গত 15 বছর ধরে এরকম চিঠি পাচ্ছি, একই ভাষা, একই বক্তব্য। তবে এবার ভাষা ও বক্তব্য দুটি বদলাবে। কেন? টাকা পাঠানো হয়নি। পাঠাননি কেন? আমার একটা দুঃসময় যাচ্ছে। কি দুঃসময়? আমি কোনো চাকরি বাকরি করি না, ভিডিও গেমসের সফটওয়্যার তৈরি করে বিক্রি করি। বেশ কিছুদিন ধরে কিছু বিক্রি করতে পারছি না। রেবেকা বিস্মিত স্বরে বলল, আপনি কি করেন আমি বুঝতে পারলাম না। অন্য একদিন বুঝিয়ে দেব। আজকে বোঝাতে আপনার অসুবিধাটা কি? না, কোনো অসুবিধা নেই। আপনার ধারণা আমি খুব বোকা মেয়ে? না না, সেরকম ধারণা হবে কেন? জানেন, আমি সবকটা পরীক্ষায় সবার চেয়ে বেশি নম্বর পাচ্ছি। তাই নাকি? হ্যাঁ। প্রফেসর ওয়ার্ডিংটন আমাকে কি বলেছেন শুনতে চান? শুনতে চাই। প্রফেসর ওয়ার্ডিংটন বলেছেন, আমার মতো ইন্টেলিজেন্ট মেয়ে তিনি খুব কম দেখেছেন। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে না কেন? তাহলে আপনি এমন মুখ টিপে হাসছেন কেন? আর হাসব না।
বাইরে গাড়ি হর্ন দিচ্ছে। মার্থা এসে গেছে। রেবেকা কোট গায়ে দিতে দিতে বলল, আসছে উইকেন্ডে আপনি নিজে গিয়ে যদি আমাকে না আনেন তাহলে কিন্তু আমি আর আসব না। আমি নিজে গিয়ে আনবো। 4টার সময় আমাদের ক্লাস শেষ হয়, আপনি অবশ্য 5টার মধ্যে চলে আসবেন। আসবো, 5টার মধ্যে আসবো। আর অনেকক্ষণ বকবক করলাম, কিছু মনে করবেন না। ঠিক আছে, মনে করব না। পাশা তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেল। গুড়ি গুড়ি তুষার পড়ছে। রেবেকা অবাক হয়ে বলল, বরফ পড়ছে তাই না? হ্যাঁ। কি সুন্দর। পাশা সহজ স্বরে বলল, আমেরিকার এই একটি জিনিসই সুন্দর। রেবেকা পা ফেলছে খুব সাবধানে। প্রথম রাতেই পাশা তাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল ঠিক সেভাবে, প্রথমে গোড়ালি, তারপর পা। সারা রাত ধরে তুষারপাত হল। 6 ইঞ্চি বরফে ঢেকে গেল ফার্গো শহর। এক রাতের ভেতর তাপমাত্রা নেমে গেল 15 ডিগ্রি নিচে। ক্রিসেন্ট লেকের পানি জমে যেতে শুরু করল। ফার্গোবাসী আনন্দে উৎফুল্ল হল। হোয়াইট ক্রিসমাস হবে এবার। এর আগের বছর ক্রিসমাসের সময় কোনো বরফ ছিল না। আচমকা খানিকটা গরমে সমস্ত বরফ গলে প্যাঁচপ্যাঁচে কাদা হয়ে গিয়েছিল। এরা বলে ইন্ডিয়ান সামার। কেন বলে কে জানে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প নক্ষত্রের রাত এর 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।